আমি যখন রুমে ঘুমিয়েছিলাম তখন হঠাৎ মনে হলো আমার রুমের ভিতর কেউ আসলো। আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি ঘুমের ভান করে শুয়েছিলাম, আমার কাছে কি চায় সেটা জানার জন্য। তারপর লোকটি আমার রুমে ঢুকে আস্তে আস্তে আমার বিছানায় এসে বসল। তারপর আমার কাপড় সরিয়ে দিল। তারপর বন্ধুরা আমার সাথে কি হয়েছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়টা শুরু করি। বিয়ের পর সংসার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম, অনার্স ও কমপ্লিট করে উঠতে পারিনি। স্বামী শাশুড়ি আর দেবর নিয়ে আমার ছোট্ট সংসার। সব দিকে আমাকে আর অসুস্থ শাশুড়িকেই দৌড়াতে হতো। ব্যস্ততার ভিড়ে আম্মুর কাছেও তেমন যাওয়া হয়ে উঠত না। গেলেও একদিন থেকে চলে আসতাম। যাই হোক, শাশুড়িকে বুঝিয়ে এক সপ্তাহের ছুটি নিলাম আম্মুর কাছে যাওয়ার জন্য। জানি আমার শাশুড়ির এক একদিন খুব কষ্ট হবে, কিন্তু আম্মুর কাছে যাওয়ার জন্য মন এত টানছিল, তাই 7 দিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। মা, যাচ্ছ বেশ, কিন্তু 7 দিনের বেশি থেকো না মা। মা বলতে হবে না আমাকে, আমিও বুঝি সব। কিন্তু আম্মুর ওখানে যেতে এত বেশি মন টানছে, এর আগে এতটা মন টানেনি। উনি মাথায় হাত বুলিয়ে বিদায় দিলেন আর বললেন যেন সাবধানে যাই। সজীব আমাকে ট্রেনে উঠাই দিল। আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি অনেক দূর, প্রায় 64 কিলোমিটারের দূরত্ব। ট্রেনে উঠার পর নানান রকম কুডাক ডাকছিল মনে। কেন জানি মনে হচ্ছিল আমার সামনে ঘোর বিপদ। কি সব আজেবাজে চিন্তা মাথায় আসছিল। মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হবে, আমি মারা যাব, আমি বুঝি বাসায় ফিরতে পারবো না। কখন এসব হাবিজাবি ভাবতে ভাবতে যেন ঘুমিয়ে পড়েছি। গাড়ি ব্রেক কষায় ঘুম ভাঙল। আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি। পরের স্টেশনে নেমে যাব। এক নজর চারদিক তাকিয়ে দেখছিলাম। আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ছিল, যখন এখান দিয়ে আম্মুর হাত ধরে আসা যাওয়া করতাম। বাড়িতে আমার আম্মু আর 14 বছর বয়সী এক ছোট বোন আছে। অনেক দিন পর আসছি। প্রতিবার আসার সময় অন্যরকম আনন্দ লাগে, কিন্তু এবার কেমন জানি লাগছে। কিছুই ভাল লাগছে না, সব কিছু অসহ্য লাগছে। চিন্তায় ভাটা পড়ল। ট্রেন থেকে নামার সময় হয়েছে। ট্রলি এক হাতে আর অন্য হাতে সাইড ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে। অটোতে উঠলাম, গন্তব্যস্থানের কথা বলতেই লোকটা কেমন চমকে উঠল। অটোওয়ালা আপা, সন্ধ্যা নেমে আসছে, তার উপর আপনি একা। ওই এলাকা এখন খুব বিপজ্জনক। এখন ওই এলাকায় ঢুকলে আমার ফিরতে রাত হয়ে যাবে। আমি ওই এলাকার ভেতর ঢুকব না। ওই এলাকার আগেই আপনাকে নামিয়ে দেব। কি সব আবোলতাবোল বলছেন? কিসের বিপদ? ওই, আমি তো এরকম কিছুই শুনিনি। আমার আম্মু তো ফোনে আমায় এমন কিছু বলেনি। আপনার মাথা ঠিক আছে তো? অটোওয়ালা বলল, আপনাকে কেন বলছি গেলেই জানবেন। ওই এলাকায় খারাপ ফুলাইপান আছে। সন্ধ্যার পর পথে যাকেই পায় তাকেই ধরে নিয়ে যায়। তাই এখানে কেউ রাতে ঘর থেকে বের হয় না। অত কিছু বুঝি না, লাখ টাকা দিলেও এলাকায় যাব না। অনেক রাত হয়ে যাবে, সন্ধ্যার আগে ফিরতে হলে আপনাকে মাঝপথেই নামতে হবে। এদিক ওদিক তাকিয়ে দেখি আর কোন অটো নেই, কোনো রিকশাও নেই। সন্ধ্যা হতেও প্রায় ঘণ্টাখানেক বাকি। নিরুপায় হয়ে অটোতে উঠেই বসলাম ওনার শর্ত মেনে। অটোওয়ালা কথামত আমাকে মাঝপথে নামিয়ে দিল। বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। সত্যি তো, রাস্তা একটা কাকপক্ষী পর্যন্ত নেই। আছে শুধু প্যাঁচার ডাক, থেকে থেকে দূর হতে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসে। ছোটবেলায় আঙ্কেলের সাথে মেলায় যেতাম। মেলা থেকে ফিরতে বেশ রাত হতো। তখনও দেখেছি কত মানুষের আনাগোনা। এরকম নীরব কখনো দেখিনি, সত্যি মনে হচ্ছে কোনো পরিত্যক্ত এলাকায় ঢুকে পড়েছি। এ এলাকায় যে মানুষ বসবাস করে তা বোঝার উপায় নেই। অনেকক্ষণ ধরে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু লোকটার কথাই ঠিক, এই এলাকার কেউ বের হয় না। কুছ তো গাড়বার হ্যায়। কিন্তু আম্মু আমায় কিছুই বলেনি এ ব্যাপারে। এমনকি আম্মু জানে আমি আসব। ফিরতে দেরি হচ্ছে, কিন্তু আম্মু তো টেনশন করছেন। মাঝে একবার ফোন দিয়েছিল, শুধু বলছে যেন সাবধানে আসি। এটা তো স্বাভাবিক একটা কথা। আগে স্কুলে থাকতে কোচিং থেকে ফিরতে একটু দেরি হলেই আম্মু এগিয়ে নিতে চলে আসত। কত টেনশন করত। সব কিছুই অদ্ভুত লাগছিল। হঠাৎ মনে হলো সামনে দিয়ে কেউ দৌড় দিল আর বল, রাক্ষস। রাক্ষস? আমি ফোনের আলো তার দিকে তাক করে বললাম, আমি রাক্ষস না ভাই। দাঁড়ান, ভয়ের কিছু নেই। লোকটা বেশ স্বস্তি পেল। ফোনের আলোতে দেখে মনে হলো 20 বছরের বয়সী এক ছেলে। কি ব্যাপার ভাই, তুমি এত রাতে বাইরে কেন?
তুমি করেই বললাম বয়সে ছোট হবে তাই। ছেলেটি বলল, আপু আমারও সেম প্রশ্ন। আপনি একা এই রাতে, তাছাড়া চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমিস আর বইল না। ঢাকা থেকে ফিরছিলাম, এমনি জ্যামে আটকা পড়ছিলাম, তবুও দেরি হতো না যদি পুরো পথ অটোতে আসতে পারতাম। হাঁটতে হাঁটতে রাত। ছেলেটি বলল, আপু আমার নাম শহীদ, আমি বরিশালে থাকি। একটা সরকারি কলেজে ইন্টারে পড়ি, যে হোস্টেলে থাকি। ওখানে একটা মার্ডার হয়েছে, তাই বাধ্য হয়ে বিকেলেই রওনা হই। জানি বাসায় ফিরতে অনেক রাত হবে, তাই এক আত্মীয়ের বাসায় যাই। কিন্তু তারা থাকতে দিতে আপত্তি জানায়, তাই বাধ্য হয়েই হাঁটতে শুরু করি। আপনাকে আরও আগেই দেখেছি পেছন থেকে, কিন্তু ভয় করছিল যে আপনিই সেই বাজে কিছু কিনা। আমি বললাম, আমি বুঝছি না। একই কথা অটোওয়ালাও বল, কাহিনী কি সত্যি? শহীদ বল, হ্যাঁ আপু সত্যি, আমার খুব ভয় করছে। গায়ের পশম দাঁড়িয়ে আছে। ফোনের হালকা আলোয় তার কপালের বিন্দু বিন্দু ঘাম আমাকে ভাবিয়ে তোলে। আমিস, ভয় পেও না ভাই, মনে সাহস রাখ। শহীদ বলল, আপু কিছু মনে করবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনার সাথে যাই। আমার খুব ভয় করছে। আমি বললাম, ঠিক আছে চলো। কিন্তু আমার মনে কেন জানি ভয় লাগছিল না। অন্ধকারে নীরব রাস্তায় পাতার আওয়াজও খুব ভয়ঙ্কর লাগছিল। নিজেদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমি প্রশ্ন করলাম, আমিস ভাই তুমি কোনো গ্রামে যাবে? শহীদ উত্তরে যে গ্রামের নাম বলেছিল সেই গ্রাম আমাদের গ্রামের পরের গ্রাম। শহীদ বলল, আপু আপনি বাড়ি চলে গেলে তো আমি একা হয়ে যাব। তখন খুব ভয় করবে আমার, আমি তো ভয়েই মরে যাব। আমিস, আচ্ছা তুমি আমার বাসায় থেকে কেমন? আর ভয় পেও না। হঠাৎ মনে হলো আমাদের দুজনের সাথে আরও কেউ হাঁটছে, এদিকে ফোনও অফ হয়ে গেল। এখন অন্ধকারে হাঁটব কি করে? ফোনে তো মাত্রই দেখলাম 50% চার্জ, এখন তো বন্ধ হবার কথা না। শহীদ বলল, আপু আমার খুব ভয় করছে, আমার কাছে কোনো মোবাইলও নাই। এখন কি হবে আপু? আমিস, মনে সাহস রাখ ভাই, কিছুই হবে না। আর 10 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি। অন্ধ মানুষের মতো ঠিকই আমি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারব তোমায়। আল্লাহকে স্মরণ করো। শহীদ, আপু আপনার কি মনে হচ্ছে না এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে? আমিস, কই না তো, তোমার মনের ভুল। সত্যি বলতে আমিও কারো উপস্থিতি টের পাচ্ছিলাম আমাদের পেছনে কেউ হাঁটছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। হঠাৎ মনে হলো সামনে চুল লম্বা কেউ এসে পড়ল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর নিজেকে ঘরে আবিষ্কার করলাম। সামনে আম্মু আর ছোট বোন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আম্মু, এই উঠতে হবে না। তোর ফিরতে দেরি দেখে তৃষা তোকে এগিয়ে আনতে যায়, গিয়ে দেখে তুই অজ্ঞান হয়ে আছিস। আমিস, ও এই রাতে বের হলো আর তুমি বের হতে দিলে? তার উপর কিছু বাজে ছেলে নাকি এসেছে এলাকায়। আর আমাকে তো তুমি বিয়ের আগে দিনেও কোথাও একা ছাড়তে না। আম্মু, এখনো তোর সেই পাল্লা দেওয়া অভ্যাস গেল না পাগলি? আমার বোনের দিকে তাকিয়ে দেখি ওর মুখে এক ঝলক হাসি। হঠাৎ শহীদের কথা মনে পড়ে প্রাণটা চমকে উঠল। আমিস, হ্যাঁ রে তৃষা, তুই কি আমাকেই শুধু পেয়েছিস? সাথে আর কাউকে দেখিসনি? তৃষা বলল, কই না তো, শুধু তুমিই ছিলে। পুরা রাস্তা খালি ছিল, কাকপক্ষীও ছিল না। আমার বুকের ভেতরটা কেমন চমকে উঠেছিল। ছেলেটা তাহলে ওই কারো শিকার হয়েছে। আর ঘুম আসছিল না। আম্মু আর তৃষা চলে গেল ওদের রুমে। আমার শুধু বারবার শহীদের কথাই মনে পড়ছিল। কান্না চলে আসলো চোখের কোণে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। মধ্যরাতে ঘুম ভাঙল। ঘরে কেমন একটা গন্ধে গা গুলিয়ে আসছিল। হঠাৎ কারো শব্দ শুনতে পেলাম ড্রয়িং রুম থেকে। এত রাতে আবার কে কি করছে ড্রয়িং রুমে? রাত এখন 2:30, শব্দটা ড্রয়িং রুম থেকে আসছে। আমার রুমের দরজায় বিয়ের আগে তারকাটা দিয়ে একটা ছিদ্র করে রেখেছিলাম, যাতে আমাকে দেখতে আসলে পাত্রকে এই ছিদ্র দিয়ে দেখতে পারি। সেই ছিদ্র দিয়ে উকি দিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছোট বোন আর শহীদকে দেখতে পেলাম ওই রুমে। আমি হঠাৎ না দেখার ভান করে শুয়ে পড়লাম। কিন্তু ও একটু সন্দেহ করেছে মনে হয়। মুখে আঁচল গুজে শুয়েছিলাম। দেখলাম ও আমার রুমে আসল আমাকে শুয়ে থাকতে দেখে চলে যাচ্ছিল। যাওয়ার পথে আরেকবার ফিরে তাকাল। আমি বুঝতে পারলাম আমি থাকাতে ওর অসুবিধা হচ্ছে। ও যদি টের পায় আমি ওর আসল রূপ জেনে গেছি, তাহলে আমাকেও ছাড়বে না। আর এই ব্যাপার নিয়ে আমাকে ঘাঁটতে হবে। এ বাড়িতে থাকলে আমি চিন্তা করব আর ওর চোখে ধরা পড়ে যাব। তাই আগে বাড়ি থেকে বের হতে হবে।
আর চিন্তা করতে লাগলাম, আজ শহীদ আর তৃষা ওই রুমে কি করে তা আমি হাতে নাতে ধরব। সারা রাত জেগে পার করে দিলাম। ভোরবেলায় আম্মু আর তৃষার কথা কাটাকাটিতে ঘুম ভাঙল। ওনারা উভয় আস্তে আস্তে কথা বলছিল যাতে আমি না শুনি, কিন্তু আমি আড়ি পেতে শুনে নিলাম। আম্মু, তোর এই নোংরা অভ্যাস কবে শেষ হবে? আমি শুধু তোকে হারানোর ভয়ে চুপ করে আছি। তুই জানিস আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। খুব স্বাভাবিকভাবে আম্মুর সাথে কিছুক্ষণ সময় কাটালাম, নাস্তা করলাম। তারপর আম্মুকে বললাম একটু হোস্টেলে যাব, আমার রুমমেটদের সাথে দেখা করে আসি। আমার ফ্রেন্ডরা আছে ওখানে। বিয়ের পর ওদের কারো সাথেই দেখা হয়নি। আম্মু কিছু একটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বল, যাও। একটা সাইড ব্যাগে 2টা 3 পিস আর টুকটাক জিনিস নিয়ে বের হলাম হোস্টেলের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকলাম। এক মনে নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম। পেছন থেকে কেউ ঐশী ঐশী বলে ডাকছে শুনছিলাম, কিন্তু কেন জানি সাড়া দিচ্ছিলাম না। চিন্তায় যেন অন্য জগতে হারিয়ে গেছি। এবার খুব কাছ থেকেই ডাক শুনলাম। চিন্তায় ভাটা পড়ল। খুব পরিচিত কারো কণ্ঠ, কিন্তু মনে করতে 5 সেকেন্ড লেগে গেছে, 2 বছর পর দেখে। শিরিন, কেমন আছিস তুই? বিয়ে করে তো পর করে দিলি। তোর বর তোকে বিয়ে না করলে বুঝলি এতদিনে তোকে বউ করতাম। কিন্তু দেখ, তোর বর তোকে চিলের মতো ছো মেরে নিয়ে গেল। শিরিন আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 6 থেকে অনার্স, একই স্কুলে কলেজে ও একই ভার্সিটিতে পড়েছি। পরে একসময় তিতুমির কলেজের এক মেয়ের সাথে ফেসবুকে ওর প্রেম হয়। মেয়েটাকে ওর পাশে একদমই মানাচ্ছিল না। মুখের ওপর বলেই ফেলি কি পছন্দ করছিস। তখন ও বলে তুই প্রেম কর, তাইলে ওর সাথে ব্রেকআপ করে দেই। এসব কথা বলতে বলতে বিকেল ঘনিয়ে আসতে শুরু করল। যাই হোক, আমি আবার সন্ধ্যায় বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে ভাবতে লাগলাম শহীদ এত রাতে আমার বোনের রুমে আসলো কি করে। বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি আজ ভাবলাম, আজ আমি তাদের রুমে দরকার হয় লুকিয়ে থাকব। তারপরও ওদের আসল রহস্যটা আমি জানব। কারণ গতকালের দৃশ্য দেখে আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি আগে থেকেই ছোট বোনের রুমে লুকিয়ে গেলাম। কিন্তু আজ রাত আমার বোন তৃষা রুমে আসলো না। আমি অবাক হলাম, তারা আজ কোথায় গেল। আমি ভাবলাম এবার আমি আমার রুমে যাইতো। আমি আমার রুমে গিয়ে দেখতে পেলাম তারা দুজনকে। তার দুজনকে আমি আমার রুমে দেখতে পেয়ে আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবলাম ওরা দুজন যখন আমার রুমে আছে তাহলে আমি আজ বোনের রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি যখন ঘুমাতে গেলাম তখন আমি দরজাটা বন্ধ করেই ঘুমাতে গেলাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম তারপর রাত 2টার দিকে ঘুমের ঘরে আওয়াজ পেলাম। সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি তখন আর ঘুমালাম না। আমি ঘুমের ভান করেই শুয়েছিলাম। দেখি হয় সেটা জানার জন্যই। আমি টের পাচ্ছিলাম আমার রুমে কেউ চুপি চুপি এসে ঢুকল। তারপর আমার বিছানায় বসল। তারপর আমার কপড়টা সরিয়ে দিল। আমি চুপচাপ ছিলাম। তারপর আমি হঠাৎ ঘুমের ভান ছেড়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আর বলতে লাগলাম, কে কে তুমি? আমি দেখলাম সেটা আর কেউ না, আমার ছোট বোন। আমি তার চোখের দিকে তাকালাম। দেখলাম সেটা মানুষের চোখ না। সেটা আমার কাছে মনে হচ্ছে কোনো ভূতের চোখ। আমি চিৎকার দিলাম। মা তখন আমার রুমে হাজির। আমার মা বলল, কি হয়েছে তোর? আমি বললাম, আমার বোন এরকম করছে কেন? তার চোখ তো মানুষের মনে হচ্ছে না। মা তখন বলল, তুই যা দেখেছিস তাই সত্য। এটা তোর স্বাভাবিক বোন না। আমাদের মতো স্বাভাবিক মানুষ না। তোর বোন ঠিক আছে, কিন্তু সে রাক্ষস। সে সাধারণ মানুষ না। আমার গর্ভ থেকে জন্ম নিল এক রাক্ষস। গতকাল শহীদ ছেলেটাকে মেরে ফেলেছে। আজ তোকেও মারতে এসেছিল। কিন্তু তুই তো ওর বড় বোন, তাই তোকে মারবে না। মায়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছিল। আজকের মতো এখানেই শেষ করলাম। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
মাসি হাসতে হাসতে আমার কাছে এলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন। তাকে এতটা কাছে থেকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ সেই জায়গায় আমাকে কেউ চিনত না। মাসির শৈশব আমার গ্রামের মধ্যেই কেটেছিল, কারণ তিনি আমার মায়ের কাছে পড়াশোনা করার জন্য এসেছিলেন। ছোটবেলা থেকেই মাসির প্রতি তার স্নেহ দেখতাম, যা আমাকে বরাবরই ভালো লাগত। মাসির এমন আচরণ আমাকে খুব স্বস্তি দিচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কেন আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি। বারবার মনে হচ্ছিল মাসি যেন সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে জড়িয়ে ধরেন। সময়ের সাথে মনে হতে লাগলো যেন আমি কারো ভালোবাসায় পড়েছি। এরপর একদিন মাসিকে নিজের বাড়ি ফিরতে হলো একটি জরুরি কাজের জন্য। তিনি আমাকে সঙ্গেও নিয়ে গেলেন। তার বাড়িতে পৌঁছাতে রাত প্রায় ৮টা বেজে গিয়েছিল। বাড়িতে পৌঁছে মাসি বললেন, চলো কিছু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি খাওয়ার জন্য না করে সরাসরি নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর মাসি ঘরে এসে আমার বিছানায় একই কম্বলের নিচে বসে কথা বলতে শুরু করলেন। জীবনের নানা বিষয় নিয়ে তিনি আমাকে পরামর্শ দিচ্ছিলেন এবং তার স্নেহ মমতা প্রকাশ করছিলেন। তার প্রতিটি কথা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ মাসি আমাকে, আমি একটি ছোট্ট গ্রামে থাকি। আজ আপনাদের সাথে আমার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই। কয়েক বছর আগে আমি এক আত্মীয়ের বিয়েতে তাদের গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে বিয়েতে যাওয়ার বিশেষ ইচ্ছা ছিল না, কিন্তু মা বাবার জোরাজুরিতে যেতে হয়েছিল। সেই গ্রামে আমার মাসির বাড়ি ছিল। তার নাম পূজা, এবং বিয়ের পর ৫ বছর কেটে গেলেও তার এখনও কোনো সন্তান হয়নি। মাসিও সেই বিয়েতে এসেছিলেন। আমি দূর থেকে তাকে দেখেছিলাম, কিন্তু তিনি আমাকে দেখেননি। তার শৈশবও আমাদের গ্রামের মধ্যেই কেটেছিল, কারণ তিনি আমাদের গ্রামের স্কুল থেকেই ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকেই মাসিকে আমি খুব পছন্দ করতাম, কারণ তিনি সবসময় আমার প্রতি খেয়াল রাখতেন। ৫ বছর পর মাসিকে আবার দেখলাম। বিয়ের কিছুদিন আগে শেষবার তাকে আমাদের গ্রামে দেখেছিলাম। এবার তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক বদলে গেছেন। তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তিনি যেন কোনো সিনেমার নায়িকার চেয়েও সুন্দর লাগছিলেন। তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হলো আমি প্রথমবারের মতো কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছি। আমি একটু লাজুক এবং শান্ত প্রকৃতির ছিলাম, সহজে কারো সঙ্গে মিশতাম না, বিশেষ করে মেয়েদের সঙ্গে। কিন্তু সেদিন মাসির সৌন্দর্য এবং তার উপস্থিতি আমার সব চিন্তাভাবনা বদলে দিয়েছিল। আমি যেন প্রতিদিন তার মুখ দেখে আরও আকর্ষিত হয়ে পড়ছিলাম। কেন জানি না, কিন্তু তার প্রতি এই টানটা দিন দিন বাড়ছিল। নিজের মনের উপর অনেক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলাম, কিন্তু মন যেন আমার কথা শুনতেই চাচ্ছিল না। যেখানেই সে যেত, আমি লুকিয়ে তাকে দেখতাম। একদিন আমার মনে হলো আমি যেন আর নিজের ইচ্ছাকে আটকাতে পারছি না। কয়েক ঘন্টার মধ্যেই আমি সাধারণ একজন মানুষ থেকে একজন পাগল প্রেমিকে রূপান্তরিত হয়ে গেলাম। সেই সময় জানুয়ারি মাস ছিল, শীতের তীব্রতা বেড়েই চলেছিল। রাতের বেলা ঠান্ডা যেন অসহ্য হয়ে উঠত। বিয়ের মৌসুম ছিল, কিন্তু থাকার তেমন কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। তখন আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, এই ঠান্ডায় রাতটা কিভাবে কাটাবো। কিন্তু মনে হলো ঈশ্বর আমার কথা শুনলেন, আমার সমস্যার যেন সমাধান মিলল, কারণ সেই সময় মাসি হাসি মুখে আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করলেন। তাকে দেখে আমি অত্যন্ত খুশি হলাম, কারণ সেখানে আমার পরিচিত কেউ ছিল না। মাসির শৈশব আমাদের গ্রামেই কেটেছে এবং তিনি আমাদের গ্রামের স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন। মাসির সেই মুহূর্তের আলিঙ্গন যেন আমাকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। যা আশা করেছিলাম তা মুহূর্তেই পেয়ে গেলাম, তবে একটা জিনিস বুঝতে পারছিলাম না, কেন তার স্পর্শ আমাকে তার প্রতি আরও বেশি আকর্ষিত করছে। মনে হচ্ছিল মাসি যেন সবসময় আমার পাশে থাকেন। তার সঙ্গে সময় কাটাতে এক অন্যরকম আনন্দ অনুভব করছিলাম, যা আগে কখনো অনুভব করিনি। আমি যেন পুরোপুরি মোহিত হয়ে পড়েছিলাম। ঠিক তখন মাসি একটু দূরে সরে গিয়ে বললেন, কুনাল, তুমি কখন এলে? আমি উত্তরে বললাম, মাসি, আজই এসেছি। মাসি তখন বললেন, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হয়েছে? তখন আমি তাকে আমার রাতের ঘুমের অসুবিধার কথা বললাম। মাসি বললেন, এতে চিন্তার কিছু নেই, তুমি আমার বাড়ি চলো, সেখানে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এ কথা শুনে আমি খুব খুশি হলাম এবং মাসির সঙ্গে তার বাড়ির দিকে রওনা দিলাম। রাতের আধার ছিল, আর রাস্তা ছিল সরু। মাসি বললেন, কুনাল, আমাকে তোমার হাত দাও।
অন্ধকারে তুমি হয়তো পথ চিনতে পারবে না। তখন আমি তার হাত ধরার জন্য হাত বাড়ালাম। তার হাত ধরে এগিয়ে যাওয়ার মুহূর্তটি যেন আমার মনে এক নতুন অনুভূতি এনে দিল। তার নরম হাতে হাত রাখতেই মনে হলো যেন এক অদ্ভুত শক্তি আমার ভেতর জেগে উঠেছে। তার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে এক অসাধারণ আনন্দ হচ্ছিল। আমরা ধীরে ধীরে হাত ধরে তার বাড়ির দিকে এগিয়ে চলছিলাম। পথে দেখতে পেলাম আরও কিছু লোক তাদের গ্রামে ফিরছিল। আমরা সামান্য দূর হেঁটে যাওয়ার পর দেখলাম ৫-৬ জন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে। তাদের কথা কানে আসতেই শুনতে পেলাম। একজন বলছে, শুনেছি তোমার মেয়ের কাল এনগেজমেন্ট। পূজাকে ডেকো না, তা না হলে কোনো অমঙ্গল হবে। অন্য একজন বলল, এমন শুভ মুহূর্তে তো এমন কারো ছায়াও পড়া উচিত নয় যাদের ভাগ্যে শুভ কিছু হয়নি। রাজেশকে ছেড়ে অন্য একজনের সঙ্গে নতুন সংসার শুরু করা উচিত বলে তাদের মধ্যে আলোচনা চলছিল। রাতের অন্ধকারে তারা বুঝতেই পারল না আমরা তাদের পেছন পেছন হাঁটছিলাম। তাদের কথা শুনে মাসি আমার হাত শক্ত করে চেপে ধরলেন। মনে হচ্ছিল যেন তিনি অনেক কষ্ট সহ্য করছেন। আমি এই কথা শুনে খুব কষ্ট পেলাম। বুঝতে পারছিলাম কতটা বেদনায় তিনি দিন কাটাচ্ছেন। কিছুক্ষণ পর মাসি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। তাকে এতটা ভেঙে পড়তে দেখে আমিও বিচলিত হয়ে পড়লাম। আমি তাকে থামানোর জন্য বললাম, মাসি প্লিজ থামুন। তিনি থেমে গেলেন। আমি তার কাঁধে হাত রেখে বললাম, মাসি এদের কথা শুনে মন খারাপ করবেন না। আপনি জানেন এতে আপনার কোনো দোষ নেই। আপনি খুব ভালো মানুষ। বিশ্বাস করুন, একদিন সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে মাসি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, কুনাল, এটা নতুন কিছু নয়। আমার সাথে এটা সবসময় হয়। এখন আর বেঁচে থাকার ইচ্ছা নেই। তার এই কথা শুনে আমি তাকে আলতো করে দূরে সরিয়ে দিয়ে তার মুখে আঙুল রেখে বললাম, মাসি এমন কথা আর কখনো বলবেন না। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে তিনি শান্ত হলেন। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা তার বাড়িতে পৌঁছালাম। বাড়িতে ঢুকে দেখলাম মেশো বাড়িতে নেই। আমি মাসিকে জিজ্ঞেস করলাম, মেশো কোথায়? তিনি বললেন, তোমার মেশো কাজের জন্য শহরে গেছেন। 4-5 দিন পরে ফিরবেন। আমরা বিয়ের অনুষ্ঠানে খাওয়া শেষ করে বাড়িতে ফিরেছিলাম। বাড়ি ফিরে মাসি আমাদের দুজনের জন্য দ্রুত বিছানা পেতে দিলেন। শীত প্রচণ্ড ছিল, তাই আমরা চাদরের মধ্যে ঢুকে গল্প করতে শুরু করলাম। বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ আমি জিজ্ঞেস করলাম, মাসি এত বছর পরও আপনার সন্তানের কেন হলো না? আমার কথা শুনে মাসি খুবই দুঃখ পেলেন এবং আবেগভরে বললেন, কুনাল, কি বলবো তোমাকে? তোমার মেশোর মধ্যেই একটি সমস্যা রয়েছে। তিনি কখনোই এ বিষয়টি আমাকে বলেননি, কিন্তু একদিন আমি নিজেই জেনেছি। তোমার মেশো যেই ক্লিনিকে টেস্ট করিয়েছিলেন সেখানে আমার এক বন্ধু কাজ করে। সেই আমাকে জানিয়েছে তোমার মেশো কখনো বাবা হতে পারবেন না। মাসি একটু থেমে আবার বললেন, আমি কখনো এ নিয়ে তার সঙ্গে কথা বলিনি। তবে একটা জিনিস দেখেছি, তোমার মেশো বিভিন্ন সাধুসন্তদের প্রতি খুবই বিশ্বাস রাখেন। তাদের কথায় তিনি অনেক টাকা খরচ করেছেন। কেউ বলেছে 5 মাসের মধ্যে সুখবর আসবে, কেউ 3 মাসের মধ্যে। এমনকি একজন তো 1 মাসেই সুখবরের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এইসব কথা শুনতে শুনতে 3 বছর কেটে গেছে। আমি জানি এসবের কোনো ফল হবে না। এই কথা বলার সময় মাসি কান্নায় ভেঙে পড়লেন। আমি তার এই কষ্ট দেখে নিজেও খুব খারাপ অনুভব করলাম। তখনই আমি আমার বিছানা থেকে উঠে আমি ধীরে ধীরে উঠে গিয়ে মাসির বিছানার পাশে বসলাম। তার চোখের জল মুছতে গিয়ে তার হাত ব্যবহার করলাম। যখন তার চোখের জল মুছলাম তখন তিনি একটুখানি হেসে ফেললেন। মাসি বললেন, কুনাল, তুই এখনো আমার কতটা খেয়াল রাখিস। আমি একটু হেসে দিলাম এবং আমার বিছানায় ফিরে যেতে চাইলাম, কিন্তু ঠিক তখনই মাসি আমার হাত ধরে বললেন, কুনাল, যদি তুই আজ এখানে না থাকতিস, আমি হয়তো এমন কিছু করে ফেলতাম যা ভুল হতো। তুই সত্যিই খুব ভালো। আজ তুই আমাকে বাঁচিয়েছিস। তিনি আমার হাত নিজের হাতে নিয়ে বললেন, তোর মতো পুরুষ খুব কমই আছে যারা মহিলাদের কষ্ট বোঝে এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দেয়া। তুই সত্যিই অসাধারণ। এই কথা শুনে আমার মনে এক অদ্ভুত আনন্দ হল। আমরা কথা বলতে বলতে মাসি আমার হাত আলতো করে চেপে ধরছিলেন। আমি তার দিকে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে যেন এক বিশাল ঝড় উঠেছিল। মনে হচ্ছিল আমি তাকে স্পর্শ করতে চাই, কিন্তু নিজের ইচ্ছেকে দমন করলাম। মাসি তখন হঠাৎ বললেন, যে মেয়ে তোর সঙ্গে বিয়ে করবে সে খুবই ভাগ্যবান হবে।
তুই নারীদের সম্মান করিস এবং তাদের অনুভূতি ভালোভাবে বুঝিস। তিনি নিজের চিন্তায় ডুবেছিলেন, কিন্তু হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, এই ঠান্ডা রাতে তুই কিছুই পড়িসনি। এমন চলবে না। কুনাল, চাদরের ভেতরে চলে আয়। বাইরে খুব ঠান্ডা পড়ছে। এই কথা শুনে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই সব কিছু কেন হচ্ছে। আমরা তখন একসঙ্গে একই চাদরের নিচে বসেছিলাম। মাসি বললেন, সরি কুনাল, আমি শুধু আমার কষ্টের কথা বলছিলাম। এখন বলো, তোমার জীবনে কি চলছে? আমি উত্তর দিলাম, মাসি, আমি শুধু চাকরির খোঁজে আছি, কিন্তু চাকরি পাচ্ছি না। মাসি বললেন, কোনো চিন্তা করো না কুনাল, তোমার সামনে এখনো অনেক বড় জীবন পড়ে আছে। নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাবে। এরপর তিনি আমার আরও কাছাকাছি এলেন, যেন আমাকে জড়িয়ে ধরলেন। তারপর মাসি হাসতে হাসতে বললেন, তোমার কি কখনো মনে হয়নি যে তোমারও একজন গার্লফ্রেন্ড থাকা উচিত? আমি বললাম, মাসি, এমন চিন্তা তো আসে, কিন্তু এখনো তেমন কাউকে পাইনি। মাসি মুচকি হেসে আমার দিকে ফিরে বললেন, তাহলে বলো, তোমার কেমন গার্লফ্রেন্ড চাই? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, ঠিক আপনার মতো। মাসি অবাক হয়ে হাসতে হাসতে বললেন, আমার মতো কেন? আমি বললাম, কারণ আপনি খুব সুন্দর, বুদ্ধিমতী আর মনের দিক থেকে অসাধারণ একজন মানুষ। মাসি মজা করে বললেন, তুই মিথ্যে বলছিস। আমি হেসে বললাম, মিথ্যে কেন বলবো মাসি? যদি আপনি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে পারতেন, তাহলে বুঝতে পারতেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এরপর মাসি একটু থেমে জিজ্ঞেস করলেন, তুই আমাকে নিয়ে কি ভাবিস? আমি শান্তভাবে উত্তর দিলাম, মাসি, আপনাকে আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে আমার মনে হচ্ছিল মাসিও হয়তো আমার প্রতি একটু আগ্রহ দেখাচ্ছেন। বাইরে ঠান্ডা বাড়ছিল, আর ঘরের পরিবেশ যেন উষ্ণ হয়ে উঠছিল। মাসি হেসে বললেন, কুনাল, তুই প্রথম ব্যক্তি যে আমার এত প্রশংসা করল। তার মুখে এমন উচ্ছ্বাস ছিল যেন আমার কথাগুলো তাকে অনেক খুশি করেছিল। আসলে সবারই নিজের প্রশংসা শুনতে ভালো লাগে, আর আমার মাসি প্রশংসারই যোগ্য ছিলেন। আমি মাসিকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথাগুলো আমার মুখে এসে আটকে গেল। বুঝতে পারছিলাম না কেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল, আমি চাইতাম মাসি সব সময় সুখী থাকুক এবং তার সব দুঃখ ভুলে থাকুক। অবশেষে সাহস করে বললাম, মাসি, আমার একটা কথা বলার আছে। প্লিজ, রাগ করবেন না। মাসি বললেন, বল কুনাল, তুই যা বলতে চাস। আমি বললাম, মাসি, আমি আপনাকে জীবনের নতুন সূচনা করতে সাহায্য করতে পারি। আমার কথা শুনে মাসি চুপ হয়ে গেলেন, আর আমি একটু নার্ভাস হয়ে পড়লাম। কিছুক্ষণ পর মাসি চুপ ভেঙে বললেন, কুনাল, তুমি যা বলেছ সেটা কি তুমি ভেবে বলেছ? আমি তোমার মাসি, স্ত্রী নই। তারপর মাসি কিছুক্ষণ নীরব থাকলেন। পরে বললেন, কুনাল, আমি ভাবছি এটা কি সঠিক হবে। আমি বললাম, যদি কোনো কিছু ঠিক করার জন্য সামান্য ভুল করতে হয়, তবে আমার মতে সেটা ভুল নয়। মাসি বললেন, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাকে একটু ভাবার সময় দাও। আমি সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে মাসি, আপনি চিন্তা করে নিন। এরপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন সকালে আমাকে একটি অনুষ্ঠানে যেতে হতো। পরের দিন আমি খুব সকালে উঠে পড়লাম, কারণ সকাল 7টায় আমাকে বের হতে হতো। বের হওয়ার সময় মাসি বললেন, কুনাল, সন্ধ্যায় ফিরে আসতে ভুল করো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি মাথা নেড়ে বারাতের সঙ্গে বের হয়ে গেলাম। সেদিন মাসি অনুষ্ঠানে আসেননি। রাতে 9টা নাগাদ আমি খাওয়া সেরে মাসির বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। মাসি তখন আমারই অপেক্ষায় ছিলেন। আমাকে দেখে হাসতে হাসতে বললেন, কুনাল, আজ তোমাকে খুব মিস করেছি। আমি বললাম, মাসি, আমিও আপনাকে খুব মনে করছিলাম। এরপর মাসি কফি বানিয়ে আনলেন। আমরা একসঙ্গে কফি খেতে খেতে কথা বলতে লাগলাম। হঠাৎ মাসি বললেন, কুনাল, তোমার গতকালের কথায় আমি রাজি হয়েছি। আমি বললাম, মাসি, একবার চেষ্টা করে দেখুন। আপনার ভবিষ্যৎ শুধু সুখ আর আনন্দে ভরে উঠবে। মাসি বললেন, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। তুমি আমার জন্য ঈশ্বরের মতো। তারপর আমাদের কথা আর অনুভূতি ধীরে ধীরে আমাদের আরও কাছাকাছি নিয়ে এলো। পরদিন সকালে মাসি খুব খুশি মনে ছিলেন। তাকে দেখে আমার মনও আনন্দে ভরে উঠল। মাসি আমাকে বললেন, কুনাল, তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি সঙ্গে সঙ্গে বললাম, মাসি, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি শুধু চাই আপনি সবসময় সুখে থাকুন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনার জীবনে কখনো দুঃখ না আসে। এইভাবে আমি মাসির বাড়িতে 3 দিন কাটালাম এবং তার মুখে হাসি ফোটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলাম। যখন বাড়ি ফেরার সময় হলো, তখন মাসির চোখে জল ছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আবার দেখা হবে মাসি। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
প্রায় ৩ মাস পর মাসির ফোন এলো। ফোনে মাসি আমাকে জানালেন যে তিনি মা হতে চলেছেন। এই সুখবরটি পাওয়ার পর আমি আনন্দে আপ্লুত হয়ে উঠলাম এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালাম। কিছু মাস পর আমার মাসি একটি ফুটফুটে ছেলের জন্ম দিলেন। আমার খুব ইচ্ছে ছিল আমি তাদের বাড়ি গিয়ে ছোট্ট ভাইটিকে দেখে আসি। কিন্তু তখনই আমার নতুন চাকরি শুরু হয়েছিল। ছুটি নেওয়া সম্ভব ছিল না, কারণ নতুন কাজে ছুটি নেওয়া মানে ঝুঁকি। সেই সময় স্মার্টফোনও ছিল না, যার কারণে আমি তার ছবি পর্যন্ত দেখতে পারিনি। প্রায় ১ বছর পর আমার বিয়েতে মাসির সঙ্গে দেখা হলো। সেই সময় প্রথমবার আমার ছোট ভাইকে দেখি। তাকে দেখে আমার চোখে জল চলে এসেছিল। আবেগে আমি ভেঙে পড়লেও নিজেকে সামলে নিলাম। মাসিও খুব খুশি ছিলেন। তাদের আনন্দ দেখে আমার মনে হলো জীবন যেন সফল হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও মজার এবং আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন গল্প মিস না করেন। ধন্যবাদ।